আমার নেটওয়ার্ক অনেক প্রবলেম ছিল, এর জন্য মিস আমাকে লিভ হইতে হয়েছে। কি হয়েছে? ফোন এসেছিল? মিস আমার নেটওয়ার্কে অনেক প্রবলেম ছিল, এর জন্য আপনার কথা শোনা যাইতেছিল না, এর জন্য লিভ মিস। আচ্ছা, আমার এখন কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস মিস। ইয়েস বলছি মিস। আগে তাহিম বলো, প্রযুক্তির ক্রমবিকাশের যে পয়েন্ট গুলো আছে ওই পয়েন্ট 5টি পয়েন্ট বলো। পয়েন্ট 5টি মুখস্থ করতে পারলে তোমরা ডিটেলস বলতে পারবা। বলো। যোগাযোগে প্রযুক্তির ক্রমবিকাশ, 2 শিক্ষায় প্রযুক্তির ক্রমবিকাশ, 3 চিকিৎসায় প্রযুক্তির ক্রমবিকাশ, 4 হইতেছে কৃষিতে প্রযুক্তির ক্রমবিকাশ, আর 5 মনে হয় বিনোদনে প্রযুক্তির ক্রমবিকাশ। আচ্ছা, হয়েছে। এবার আরিবা বলো। ওকে মিস। শিক্ষায় আর ক্যামেরা ওপেন করে বলো। শিক্ষায় বলো, কোথায় কোথায় তোমাদের লাগে সেটা সেটা বলবা। মিস এটা আমি শুধু যে জিস্ট পয়েন্ট গুলো সেইটাই শিখেছি শুধুমাত্র। এত এক্সকিউজ দেখানো যাবে না, তুমি কিন্তু পড়াশোনায় খুবই এক্সকিউজ দেখাও। গতকালকে আমি বলেছিলাম যে তোমরা অ্যাটলিস্ট হচ্ছে তোমাদের যদি পোস্টে আসে যে কোথায় কোথায় যোগাযোগ মানে বিজ্ঞান ও প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা হয়, তো তুমি যদি পয়েন্ট গুলো পারো, পয়েন্ট অনুযায়ী মনে করো শিক্ষায়, তো শিক্ষায় কি ব্যবহার করা হয় তুমি বানায় লিখতে পারবা যে আমরা অনলাইনে বিভিন্ন রকম ক্লাস করতে পারি, বিভিন্ন রকম প্রজেক্ট দেখতে পারি, এগুলা। চিকিৎসার ক্ষেত্রেও সেম, এইভাবে তুমি বলতে পারবা। এখন তুমি যদি পয়েন্ট গুলাই না পারো তাহলে তো পারবা না। আর আমি গত ক্লাসে ভালো মতো বলছি অ্যাটলিস্ট পয়েন্ট গুলা মুখস্থ করবা, এখানে পড়ার কিছুই নাই, পয়েন্ট গুলা মুখস্থ করে নিবা। আর পয়েন্ট মুখস্থ করার কিছু নাই, আমাদের যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বললেও হবে, শিক্ষা, চিকিৎসা, তারপর হচ্ছে খাদ্য বলতে কৃষি, এগুলা। এখন এটুকুন যদি না পারো তাহলে কি হবে? গত ক্লাস তাহলে বোঝোনি নাকি? মিস বুঝেছি, কিন্তু আমি মানে শুধু শিক্ষা কৃষি এভাবে বললে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আচ্ছা, শিক্ষাতে প্রযুক্তি, আমি এটা ক্রমবিকাশ, বুঝতে চিকিৎসাতে পেরেছি। বলো। 5টা পয়েন্ট যে কোনো 5টা বলো, মৌলিক চাহিদা কোনগুলা সেগুলো বললেও তো হয়ে যাবে। শিক্ষা, হুম। শিক্ষা, কৃষি, পরে তোমাদের মৌলিক চাহিদা কি কি সেগুলো বলো। শিক্ষা, কৃষি, চিকিৎসা। আর মিস আর একটা তুমি কি পড়ো না রিবা? মিস এটা আজকে হোমওয়ার্ক আমি পাইনি। পাওনি, ঠিক আছে। এখন এটা তো লিখে দেওয়ার কিছু নাই, তাই না? রিডিং পড়তে এটা তো আর লিখে দেওয়া যায় না, এই জন্য আমি লিখে দিইনি, কিন্তু আমি তো পড়াইছি। গত ক্লাসে তুমি মনোযোগ দিয়ে শুনলেও তো পারবা। তো নেক্সটে যেন এরকম না হয়, বুঝতে পারছো? জি মিস। তুমি একটু ফ্যানটা বন্ধ করে দিয়ে দাও, অনেক সাউন্ড হচ্ছে।
আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? ঠিক আছে, সমস্যা আছে কি? কোনো সমস্যা থাকলে বলবো। রিহাম, প্লেন বানাও, এখানে বসো। হ্যাঁ, ট্রেন বানাও, ট্রেন। দেখতে পাচ্ছ? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা দেখো, এখানে আমরা গত ক্লাসে পড়ছিলাম যে শিক্ষায়, চিকিৎসায়, যাতায়াতে, কৃষিতে এগুলো পড়েছিলাম। হ্যাঁ, তো এটাও পড়েছি। তো আজকে আমরা পড়বো হচ্ছে, এটাও পড়েছি, রোবট পড়িনি না, রোবট পড়িনি, এই যে এখান থেকে পড়বো। আচ্ছা, এখানে দেখো বলছে যে প্রযুক্তি, দুইজনই মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? ক্যামেরা গুলো ওপেন রাখবা, আমি যেন ক্যামেরা অফ না দেখি। তোমাদের কিন্তু ফেস এখানে রেকর্ড হয় না, এখানে এমনিতেই তুমি যেভাবে বসে আছো সেভাবে দেখবা, সমস্যা নাই। স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এটাই রেকর্ড হয়। হুম। আর আর অন্য কেউ দেখতে পাবে না। তো দেখো, এখানে বলছে যে হচ্ছে প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে কি করছে, অনেক সহজ করলেও এগুলো যথেষ্ট ব্যবহারে আমাদের জীবনে দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রযুক্তির নিরাপদ ব্যবহার করতে হবে। কি করতে হবে? নিরাপদ ব্যবহার। এটার হচ্ছে আহ এটা তো আমাদের জীবনকে অনেক সহজ করছে, কিন্তু এর ব্যবহারের যে প্রসেসিং, সেটা আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে কিভাবে কি ব্যবহার করলে আমাদের জন্য ভালো হবে। ভালো দিকগুলা, খারাপ দিকগুলা জানতে হবে। তো ক্রমবিকাশমান প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে আমরা আরো কিছু জানি। এই যে নিরাপদ ব্যবহারে যেগুলা ব্যবহার করা হয় নিরাপদ ভাবে, সেইগুলা সম্পর্কে আরো কিছু এখানে তোমাদের জানাবে। তো এখানে দেখো বলছে ক্রমবিকাশমান প্রযুক্তির নিরাপদ ব্যবহারে আমাদের জানা প্রয়োজন, মানে নিরাপদ ব্যবহারটাই আমাদের জানা প্রয়োজন। প্রত্যেকটি প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানের দেওয়া ব্যবহার বিধি ভালোভাবে জানতে হবে। কি করতে হবে? মনে করো তুমি একটা প্রযুক্তি ব্যবহার করছো, মনে করো ফোন ইউজ করছো, কিন্তু ফোনের যে নিরাপদ ব্যবহারের, মানে উৎপাদনকারীর যে যেটা মনে করো বলে যে এগুলা ব্যবহার করার রুলস, সেটা আমাদের জানতে হবে। তো এখানে দেখো একটা বলছে রোবট। হ্যাঁ, আমরা তো কম বেশি রোবট চিনি, তাই না? রোবট হচ্ছে এমন একটা মেশিন বা যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, যে কাজ সাধারণত মানুষের কাছে কঠিন, সময় ও শ্রম সাপেক্ষ কাজেই রোবট ব্যবহার করা হয়। রোবট শিক্ষার্থীদের শিক্ষা প্রদানে, বাসা সাজানোর কাজে, সামরিক বাহিনীতে, চিকিৎসার ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, কলকারখানায়, অফিস, সংস্কৃতি ও বিনোদনও ব্যবহৃত হয়। মানে রোবট হচ্ছে একটা মেশিন যেটা তোমার বিকল্প হিসেবেও কাজ করতে পারে, কিন্তু অবশ্যই তুমি না, আমাদের মানুষের সাথে কখনোই তুলনা করবে না। কারণ আমরা তো আশরাফুল মাখলুকাত, মানে কি আমরা সৃষ্টির সেরা জীব। তো এখানে কোনো রোবটের প্রশ্ন আসে না, কিন্তু আমাদের কিছু কাজ ওরা পারে, যে কাজগুলো আমাদের কাছে অনেক ভারী মনে হয়। ঠিক আছে? তো ওটা আমাদের অনেক সময় লাগে, কিন্তু রোবটকে বললে ও খুব দ্রুত করে দিতে পারবে, মানে ওখানে প্রোগ্রাম করা থাকে। তো এখানে দেখো বলছে শিক্ষা প্রদানে তোমাদের তোমরা যখন আরো কিছু আর একটু বড় হবা, কিছুদিন আরো যখন প্রযুক্তির আমাদের বাংলাদেশে আরো, মানে প্রযুক্তি আরো উন্নত হবে, তখন তোমরা এগুলো দেখতে পাবা। বাসা সাজানোর কাজে অলরেডি দেখবা যে অনেক রেস্টুরেন্টে ওরা খাবার সার্ভ করে। এভাবে কাজ করে, অনেক কাজ করে রোবট। তারপর অনেক কিছু মনে করো ও যদি তোমাদের বোঝায়, তাও তো হচ্ছে, মানে একসময় টিচারেরও কাজ করবে এমন। তো রোবটের নিরাপদ ব্যবহারে কি করতে হবে? যে কাজের জন্য রোবট তৈরি করা হয় সেই কাজেই যেন ব্যবহার করা হয়। অন্য কাজে তুমি ব্যবহার করতে যাবা তাহলে তো হবে না, কারণ ওর তো কোনো ফিলিংস নাই, তুমি বললে তো আর সে শুনবে না। এখন রোবট পরিচালনাকারীকে উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে। কি করতে হবে? উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে, মানে তুমি ওটার ইউজ, মানে ওটা কিভাবে ইউজ করবা সেটা যেন তোমার জানা থাকে। রোবটের নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে সব সময় সচল ও নিরাপদ থাকে। রোবট ব্যবহারের আগে তা পরীক্ষা ও যাচাই করে দেখা উচিত, যেন যে কোনো ত্রুটি আছে কিনা। ঠিক আছে? যেমন মনে করো আমি ল্যাপটপে ক্লাস নিচ্ছি, এটা
একটা রোবট, এখানে আমি বই চাচ্ছি, বই ওপেন হচ্ছে। হুম। তো এখন এটা আমাকে কি করতে হবে? আমি যদি এইরকম করে ফেলে রাখি সারা দিন রাত, আমার ওটা হ্যাং করবে, ওটা ওপেন হবে না, বন্ধ হয়ে যাবে। আবার যে কোনো কাজ করার আগে আমি যদি একবার চেক না করি, তাহলে কি করবে বলো তো? ওটা ভালো মতো কাজ করবে কি বলো? নো মিস। তাহলে আমাকে দেখতে হবে। আর এটা চালানোর জন্য কি আমাকে একটা প্রশিক্ষণ, মানে আমার একটা মানে এটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ঠিক আছে। এরপরে দেখো, এটা হচ্ছে রোবট গেল। এখন দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এআই, যেটার নাম আমরা এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড এমন কোনো ব্যক্তি নাই যে আমরা জানি না। হুম। তো আমরা অনলাইনে মোবাইল ফোন এবং কম্পিউটারে যে সমস্ত কার্টুন ভিডিও বেশি দেখি, পরবর্তীতে আবার সেগুলোই ডিভাইসে চালু করার সাথে সাথে সেই কার্টুন বা ভিডিও কেন আমাদের সামনে আসে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো। মনে করো তুমি তোমরা দুইজন ইউটিউবে কি দেখতে পছন্দ করো বলো তো? আরিবা কি দেখতে পছন্দ করো টিভিতে বা ইউটিউবে? ইউটিউবের কথা বলো, বলো আরিবা। যে সময় যেটা প্রয়োজন হয়, না, যেমন মনে করো আমার তোমার ভালো লাগে না যে একটা যে কোনো একটা প্রোগ্রাম, মানে যে কোনো একটা প্রোগ্রাম দেখতে ভালো লাগে না, এরকম নাই একটাও? নো মিস, কিন্তু আমার সায়েন্স ফিকশন জিনিসগুলো বেশি পছন্দ, যেমন সায়েন্সের যে কোনো মুভি বা মহাকাশের, এগুলো আর কি আমার বেশি পছন্দ। আচ্ছা, এবার তাহিন বলো তোমার ইউটিউবে কোনটা দেখতে ভালো লাগে? অনেকগুলো আছে। বলো একটার নাম বলো আপাতত। মিস কার্টুন নাকি মুভি? আচ্ছা, এখন দেখো তুমি যে তোমরা যদি আকাশের কোনো মুভি দেখো, মানে সায়েন্স ফিকশন টাইপের কোনো মুভি, তো দেখবা যে তোমার কিন্তু ওইটাই আসে, তাই না? মানে পরে দেখবা একটু স্ক্রল করবা, দেখবো ওইটাই সামনে আসে। তুমি যদি হাস্যরসাত্মক কিছু দেখো, ওইটাই কিন্তু সামনে আসবে। আবার তুমি যদি ফুটবল রিলেটেড কিছু দেখো, ওইটাই সামনে আসে। তো এটা কেন আসে? এই যে বলছে চিন্তা করে দেখি, এটা কেন আসে? এটা হয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। বর্তমানে প্রযুক্তির ক্রমবিকাশের চূড়ান্ত পর্যায় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। ঠিক আছে, এআই প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই প্রযুক্তি আজকাল কৃষি, শিক্ষা, চিকিৎসা, বিনোদন প্রায় সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। তোমাদের একটা জিনিস বলি, মনে করো আগে একটা কাজ করতে অনেক সময় লাগতো। মনে করো তোমাদের আমি যে শীট গুলা দিই বা এগুলা শীট বানানো বা একটা ওয়েবসাইট বানানো বা একটা অ্যাপ বানানো, এগুলো আগে অনেক কষ্ট হতো, কিন্তু এখন কিন্তু কষ্ট নাই। তুমি এখন শুধু এআই কে বলবা, কিন্তু ও যদি তোমার মন মতো না দেয়, তুমি তখন একটু মডিফাই করে নিবা, এরকম। কিন্তু আগে আমাদের A to Z লেখা লাগতো। ঠিক আছে, তারপরে কি হতো, সেই জিনিসটা তৈরি হতো। তো এখন আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে গেছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে এআই সিস্টেমে সঠিক তথ্য, সঠিক ও সত্য তথ্য ব্যবহার করতে হবে। কি করতে হবে? সঠিক এবং সত্য তথ্য। এখানে তুমি মিথ্যা কথা বলবা বা সঠিক মানে বলবা, উল্টাপাল্টা বলবা, এখানে কিন্তু ও রেসপন্স করবে না। সম্পূর্ণ অনুমতি না থাকলে কোনো ব্যক্তিগত তথ্য এআই সিস্টেমে ব্যবহার করা উচিত নয়। আচ্ছা, তোমার কোনো ব্যক্তিগত তথ্য, মনে করো তোমাদের তোমার বয়স, তারপর তোমার মানে তুমি কি করো, তোমার মানে অতগুলা ওইখানে জানানোর দরকার নাই। কারণ কি, এখানে এআই বলতে কি, দেখো চ্যাট জিপিটি, জেমিনি এআই, তাই না? এগুলাকে বলছে। এখন ওইখানে যদি তুমি তোমার ইন ডিটেলস দেখে রাখো, তো ওইটা কিন্তু তোমার হচ্ছে সব রেকর্ড করে রাখে। ঠিক আছে, ওর হচ্ছে প্রোগ্রামটা এরকম করা যে তুমি লিখছো যে আমি তাহিম, তো তুমি যে তাহিম, ও কিন্তু পরে বলতে পারবে। তুমি চেষ্টা করলে ও পরে বলতে পারবে। আবার তুমি যদি বলো আমি আরিবা, আমার বয়স এত, ও কিন্তু পরে জানবে। ঠিক আছে। তো এই জন্য ওখানে তোমার ব্যক্তিগত কোনো তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এআই ব্যবহারকারী সঠিকভাবে এটি ব্যবহারের প্রশিক্ষণ নিতে হবে। কি করতে হবে? সঠিকভাবে প্রশিক্ষণ। কারণ এখানে আমি যে বলছি যে একটা শীট তোমরা চাইলেই লিখতে পারবা, তোমরা কি কখনো লিখতে পেরেছো বলো তো? নো মিস। পারবা না, কারণ এখানে একটা প্রশিক্ষণের দরকার আছে। এখানে ওদের কমান্ড দিতে হয়, কমান্ড গুলো শিখতে হয়। ঠিক আছে, ওইটার জন্য আবার প্রশিক্ষণ নিতে হয়। তারপর মনে করো
তুমি ওখান থেকে একটা অ্যাপ বানাবা বা একটা ভিডিও বানাবা, একটা ছবি বানাবা, মনে করো একটা ছবি বানাবা, এই যে তোমাদের রুটিন গুলা দেওয়া হয় সবগুলাই ওখানে এআই এর ব্যবহার করা হয়, অনেক সময় আমরা ডিজাইনও করি। তো এইগুলা কিন্তু আমরা আগে বেশি কষ্ট হতো, ইদানিং ইজি হয়ে গেছে অনেক। তো এইগুলা কি তোমরা পারবা? ইজিলি পারবা না, কারণ ওখানকার কমান্ড শিখতে হবে, ওটা ব্যবহার করার কিছু রুলস আছে। তারপরেও আরো বিষয় আছে, সেটা হচ্ছে এখানে পেইড ভার্সন থাকে, মানে তুমি চাইলে ফ্রিতে সবকিছু পাবা না। ওখানে দেখবা যে তোমার সাথে খুব কম কথা বলবে, তারপরে বলবে যে তোমার লিমিট শেষ। তাই না? দেখেছো কি তোমরা তখন কখনো? নো মিন্স। মানে তোমরা যদি অনবরত কথা বলতে চাও, তখন কথা বা টেক্সট করতে চাও বা ছবি চাও, দেখবা কিছুক্ষণ পরে বলবে ইওর লিমিট ইজ এন্ড, এরকম লিখবে। হুম। তো যাই হোক, তোমার লিমিট শেষ এটা বারবার নোটিফিকেশন দিবে, আবার পরে কিছুক্ষণ পরে আবার ট্রাই করতে পারবা। তাহলে এটার কি ব্যবহারের জন্য আমাদের প্রশিক্ষণ নিতে হবে। এখন বলছে ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর, আহ প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বৈজ্ঞান ভিত্তিক কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কল্পনা বাস্তব বলে। এটাও এআই এর মতো, এআই এর কথাই বলছে। তো ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল মানে কি? এটা কল্পনার যে চেতনাটা, সেটার কথা বলছে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, প্রশিক্ষণ, তারপর বিনোদন ইত্যাদির অবাস্তব ক্ষেত্রকে বাস্তবের ন্যায় ত্রিমাত্রিক ভাবে দেখানো যায়। ভার্চুয়াল রিয়েলিটির নিরাপদ ব্যবহারে ভিআর ডিভাইস ব্যবহার করার পূর্বে তার নির্দেশিকা ও সতর্কতা জানতে হবে। মানসিক চাপ সৃষ্টি করে এমন বিষয়বস্তু এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে কি করতে হবে? বিরতি নিতে হবে। মানসিক চাপ সৃষ্টি মানে উল্টা পাল্টা ইউজ করা যাবে না, ঠিক আছে? যে মনে করো তুমি বিরক্ত হচ্ছ, তুমি চাচ্ছ যে ওকে একটা ম্যাথ করতে বলছো, ঠিক আছে, ও ম্যাথটা করে দিচ্ছে, কিন্তু ওটা ঠিক হচ্ছে না, তুমি আবার চাচ্ছ, তাও ও ভালো মতো করে দিচ্ছে না। তখন তোমার বুঝতে হবে যে তুমি যে কমান্ড দিছো ওই কমান্ডটা ও নিতে পারছে না। তো এখানে যদি তোমার মেন্টাল প্রেশার হয় যে না এরকম কেন হচ্ছে, তো তাহলে কি করতে হবে? ওটা এড়িয়ে চলতে হবে, ওটা পরে আবার দেখতে হবে। আচ্ছা, মোশন সিকনেস বা গতি অসুস্থতা, যেমন মাথা ব্যথা, চোখের ক্লান্তি বোধ হলে 30 থেকে 60 মিনিট বিরতি নিতে হবে। যখন অতিরিক্ত তোমরা স্ক্রিন দেখবা বা ল্যাপটপ বা ফোন দেখবা, তোমরা যদিও দেখো না, তোমরা কি দেখো অতিরিক্ত? নো মিন্স। তো যখন দেখবা, তখন যদি তোমার মোশন সিকনেস বা গতির অস্থিরতা বলতে এখন দেখবা বাচ্চারা, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই রিলস দেখে, দেখে না? তো এই যে রিলস গুলা, এগুলা কিন্তু দেখো চলতে থাকে, স্ক্রল করে মানে চলছে। তো এইটা কিন্তু মোশন সিকনেস হয়, মানে মাথা ব্যথা হয়, দেখবা চোখের ক্লান্তি বোধ হয়, ঘুম আসে না কিন্তু চোখ বসে গেছে এমন। তো এই জন্য কি করতে হবে? বিরতি নিতে হবে। তুমি যদি কোনো ইম্পর্টেন্ট কাজও করো, তাহলে 30 থেকে 60 মিনিট কি করতে হবে? রেস্ট নিতে হবে। এখন চোখের বিশেষ কন্টাক্ট লেন্স বা 3D চশমা পড়তে হবে এখানে, যাতে করে তোমাদের চোখে সমস্যা না হয়। এখন এরপরে বলছে অটোমেশন। অটোমেশনটা আমরা বাস্তবে, তাহলে আমরা কি বললাম দেখো, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করতে হবে, ব্যবহারের নিরাপদ ব্যবহারের জন্য কি কি করতে হবে এগুলা কিন্তু আমরা দেখলাম। এখানে কি বুঝতে অসুবিধা আছে তোমাদের কোনো কিছু? নো মিন্স। আচ্ছা, এখন তুমি মনে করো কিভাবে ব্যবহার করবা। মনে করো এখানে একটু দেখাই দিই, যেহেতু ল্যাপটপ আছে, তুমি চ্যাট জিপিটি বা জেমিনি এআই যেখানে মন চায় সেটাই করতে পারো। হুম। তো আমি একটু দেখাই তোমাদের, তাহলে মনে হয় তোমাদের ভালো বুঝতে পারবে। মনে করো জেমিনিতে গেলা, এভাবে জেমিনি সার্চ দিবা, ফোনের ক্ষেত্রে সেম, ঠিক আছে, জেমিনি লিখে সার্চ দিলে, বলো আরিফা। মিস, ফোনে আমাদের একটা একদম নিচে ট্রাইঅ্যাঙ্গেল একটা থাকে, স্কোয়ার, আর একটা তিনটা আর কি দাগ থাকে। এখন যদি আমি স্কোয়ার শেপে কিছুক্ষণ মানে চাপ দিয়ে ধরে রাখি, তাহলেও তো জিমিনি অন হয়ে যায়। কোথায় কি বললাম আমি বুঝলাম না। ফোনে আরেকবার বলো আরিফা, সমস্যা নাই, বলো আরিফা।
মিস ফোনে একদম নিচে একটা মানে নিচে তিনটা আর কি তিনটা এরকম থাকে যে একটা ট্রায়াঙ্গেল আর একটা স্কোয়ার আর একটা তিনটা আর কি সরল হুম রেখা হুম। দাগা মানে আঁকা আচ্ছা থাকে। তার আর যদি আমি হ্যাঁ তারপর স্কোয়ারের মধ্যে চাপ দিয়ে রাখি তাহলেও তো জিমিনি অন হয়ে যায়। ও, এটা মনে হয় তোমার ফোনে প্রোগ্রাম করা আছে, আমার তো আসে না। কই, আমি তো দেখছি না। তো যাই হোক, তুমি এইভাবে জেমিনি বলে সার্চ দিলেও চলে আসবে, চ্যাট জিপিটি বললেও সার্চ দিলে চলে আসবে। এখন এইখানে তুমি যা লিখতে চাও, যেটা লিখবা এখানে শুধু সার্চ দিবা, বা এখানে ভয়েস দিয়েও সার্চ দিতে পারো। দিয়ে তুমি সার্চ দিলে এখানে চলে আসবে। এখন তোমরা কি কিছু সার্চ দিতে চাও? তোমরা এটা সবাই পারো মোটামুটি, মনে হয় না? ইয়েস পারো মিস। কি? তাহিম পারো? জি মিস। তাহলে তার দেখার কিছু নাই, এখানে তুমি যে কোনো কিছু আস্ক করতে পারো। ও, এইরকম। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলা আবার গুগলেও সার্চ করতে পারো। তো এখন কিন্তু কোনো কিছু হার্ড, এটা মাথায় রাখো। আচ্ছা, এখন চলো আমরা দেখি অটোমেশনটা কি। আমরা বাস্তবে বা ভিডিওতে দেখতে পাই বিদ্যালয়ে পানির ট্যাঙ্কি ভরার সাথে সাথে মোটরটি বন্ধ হয়ে যায়, আবার পানি হওয়া শেষ হওয়ার সাথে সাথে মোটর চালু হয়। অন্যদিকে হাতে স্পর্শ ছাড়া খাদ্য ও ওষুধ তৈরি হয়। এই স্বয়ংক্রিয় আহ, কাজ হয়, এটি হলো অটোমেশন। আচ্ছা, এখন তোমাদের বাসার মোটর সিস্টেমটা কেমন জানি না, কিন্তু আমাদের বাসায় হয় কি, আমরা ভাড়া বাসায় থাকি। তো অনেক ভাড়াটে আছে, কখনো পানি শেষ হয়ে যায়, এই জন্য অটো সুইচ করা, যেটা আমরা এমনি বলি আর কি, অটো সুইচ। তো অটো করা আছে, তো পানি যদি শেষ হয়ে যায় ওটা সুইচটা অটোই অন হয়, মানে মোটরটা অটো চালু হয়, আবার কিন্তু অটোই বন্ধ হয়ে যায়। আবার মনে করো ওষুধ তৈরি হয়, যে কোনো খাবার এখন কিন্তু মেশিনে তৈরি হয়, ঠিক আছে? তো ওদের হচ্ছে যখন কমান্ড গুলা শেষ হয়ে যায় বা খাবার তৈরি শেষ হয়ে যায়, তখন কিন্তু ওটা অটোই বন্ধ হয়ে যায়। তোমরা তো এই মোটরের সুইচটা সম্পর্কে জানো, জানো না? বলো, মিস। শুনেছো কি? ইয়েস মিস। জি মিস শুনেছি। তো এটাই হচ্ছে অটোমেশন। বুঝতে পারছো এটা কি? অটোমেশন। এখন বর্তমান যুগে সকল শিল্প কলকারখানার উৎপাদনে অটোমেশন ব্যবহার করা হয়। অটোমেশনের নিরাপদ ব্যবহারে সিস্টেমটি সঠিকভাবে কার্যকর আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করতে হবে। আচ্ছা, এখন মনে করো আমাদের বাসার এই সুইচটা কখনো নষ্ট হয়ে যেতে পারে, তো সেটা কি করতে হবে? মাঝে মাঝে আমাদের চেক করতে হবে। ব্যবহারকারীকে প্রশিক্ষিত হতে হবে, অটোমেশন ব্যবহারে সচেতন হতে হবে। এখন আমাদের তো মোটরের কথা বলছি, কিন্তু অনেক মেশিন অটো চলে। এখন ওটা অটো চলছে, এখন মনে করো কোনো কিছু নষ্ট হয়ে গেল, অটো চলছে, অনেকের কিন্তু হাতটা তো কেটে যায়, তাই না? মানে অটো কাজ হচ্ছে। মনে করো 20 মিনিট দিয়ে রাখছে, সেখানে 30 মিনিট হচ্ছে। তো ওখানে দেখবা যে ওখানে অনেক দুর্ঘটনাও ঘটে অনেক সময়। এজন্য আমাদের কি করতে হবে? প্রশিক্ষিত হতে হবে, যে ব্যবহার করবে সে প্রশিক্ষণের মাধ্যমে সেটা যেন সবকিছু তার যেন ধারণা থাকে, এটা করতে হবে। এরপরে দেখো, আম, বলছে ড্রোন। আচ্ছা, ড্রোন মোটামুটি তো তো সবাই চেনো, হয়তো কিনছো। তাহিমের আছে কি ড্রোন? নো মিস, আগে ছিল। আচ্ছা আচ্ছা, আরিবার কি আছে? নো মিস। তো সাধারণত ছেলে বাচ্চাদের থাকে ড্রোন। তো ড্রোন হলো এক ধরনের উড়ন্ত রোবট। এটা রোবটের কি একটা ক্যাটাগরি। তো এটা হচ্ছে উড়ে যায়, উড়ে বেড়ায়, তো যা মানুষকে দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে। ড্রোন তৈরির প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য ঝুঁকিপূর্ণ কাজগুলা সহজ করা। ড্রোনের নিরাপদ ব্যবহার, ড্রোন চালানোর জন্য নিরাপত্তা এবং ব্যবহারের বিধিনিষেধ অবশ্যই জানা দরকার, ঠিক আছে? মানে মনে করো ড্রোন কিন্তু দেখবা অনেকে অনেক টাকা দিয়ে কেনে, তারপর কি ব্যবহার করতে না পারার কারণে ওটা কিন্তু উড়ে যায়, তাই না? তখন কিন্তু হারায় যায়, এগুলো তো দেখেছো, দেখেছো না? ইয়েস মিস। তো এটা কেন হয়? ওরা ভালো মতো চালাতে পারে না, ঠিক আছে, ব্যবহার বিধিটা ভালো মতো জানে না। তো ড্রোনের চালানোর সময় এটিকে সর্বদা নজরদারিতে রাখতে হবে। একটি ড্রোনের আশপাশে অন্য কোনো ড্রোন চালানো যাবে না। ড্রোন ব্যবহারকারী সঠিকভাবে ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ নিতে হবে। এখন প্রত্যেকটা কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, কেউ যেন সেই নিরাপত্তার দেওয়াল ভেঙে ঢুকতে না পারে, সেজন্য নিরাপদ ব্যবহার জানা জরুরি।
এখন এই ড্রোন বা যে কোনো কোনো কিছুর জন্য কি একটা নিরাপদ ব্যবহার আছে সেটা আমাদের জানতে হবে। এখন মনে করো হ্যাকাররা, মানে যারা অনেক কিছু হ্যাক করে, ঠিক আছে, আইডি হ্যাক করে, আমাদের ওই স্টি পোস্টের আইডি কিছুদিন হ্যাক হয়ে গেছিল কিছুদিন আগে। তো মিস এইগুলা করা কিভাবে যাবে না। হ্যাক হয়েছিল? ওরা হচ্ছে মনে করো কিছু ওরা অনেক এক্সপার্ট, যারা হ্যাক করে ওরা অনেক এক্সপার্ট হয়, ওরা অল্প কিছু তথ্য পেলেই ওই আইডিটা ওদের নিয়ে নেয়, নিয়ে তোমার আইডির যে প্রপার্টিস গুলো আছে সেগুলো ওদের হয়ে যায়। পরে ওরা নাম চেঞ্জ করে ওটা ইউজ করে। এখন মনে করো আমাদের তো এসটি কোর্সের প্রায় 50,000 মেম্বার আছে। এখন আমাদের পেজটা যদি কখনো হ্যাক করে ওরা নিয়ে নিতে পারে তখন কি হবে? 50,000 মেম্বার পেয়ে গেল, শুধু নামটা চেঞ্জ করে দিলে ওরা ওদের মতো কাজে ইউজ করতে পারবে গ্রুপটাকে। এই জন্য ওরা হ্যাক করছিল। এখন আহ এরপরে কিছু আর্থিক লেনদেনও ওরা করতে পারে। তো কিন্তু ওরা হচ্ছে এক্সপার্ট হয়, ওই যে এখানে বলছে না যে নিরাপদ ব্যবহার, নিরাপদের বাইরে ওরা চলে যায়, ঠিক আছে। তো বাইরে যখন যায় তখন ওখানে কিছু মানে কিছু ওরা যদি তথ্য পায় তখন ওটা হ্যাক করে দিতে পারে। তো এই জন্য আমাদের সাবধানের সাথে আর নিরাপত্তার সাথে ব্যবহার করতে হবে সবকিছু। মনে করো আমাদের ঘরে আমাদের তো তালা দেওয়া থাকে, তাই না? সবার ঘরেই তো তালা দেওয়া থাকে, বাইরে গেলে থাকে না? মিস আবার ভিতরে থাকলেও তো আমি লক করে রাখি। এখন বাই চান্স কোনো চোর যদি এসে ওরা টেকনিক্যালি মনে করো জোরে শব্দ করলে তো সবাই শুনে ফেলবে, এই জন্য সাবধানে করে, কিন্তু অনেক সময় চুরি তো করে, তাই না? এরকমই বিষয়টা এমনই। এখন দেখো বলছে কম্পিউটার পরিচিতি। তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার হলো গুরুত্বপূর্ণ আবিষ্কার। বর্তমানে কম্পিউটার ব্যবহার করে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। আচ্ছা, এখন এখানে কিছু বলছে যে কম্পিউটারে কি কি অংশ থাকে। এখানে চিত্রটা দেখো, এই যে এখানে 1 নাম্বার এটা হচ্ছে কিবোর্ড, 2 নাম্বার এটা হচ্ছে মাউস, আর 3 নাম্বার কই? 3 নাম্বার এখানে আমরা সবগুলো এখান থেকে দেখবো, তারপর ছবির সাথে মিলাবো, ঠিক আছে। তো এখন দেখো তারপরে এই কাজটা আমরা করব। বলছে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা খুব দ্রুত এবং নির্ভুলভাবে বিভিন্ন গাণিতিক ও যৌক্তিক সমস্যা সমাধান করতে পারে। কম্পিউটার পরিচালনার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রয়োজন। আচ্ছা, কম্পিউটার পরিচালনার জন্য কি কি প্রয়োজন? হার্ডওয়্যার আর সফটওয়্যার। তো হার্ডওয়্যারটা কি? কম্পিউটারে যে সকল উপকরণ দেখা বা ধরা যায় সে সকল যন্ত্রকে একত্রে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যার বলে। তো হার্ডওয়্যার মানে কি? এই যে এখানে যা যা দেখতে পাচ্ছ এগুলো তো ধরতে পারো, তাই না? এগুলোকে আমরা বলবো হচ্ছে কি? হার্ডওয়্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইয়েস মিস। এখন হার্ডওয়্যার আর সফটওয়্যারটা কি? সফটওয়্যার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম বা নির্দেশনা যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করতে সহায়তা করে। সফটওয়্যার 2 ধরনের, সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, সফটওয়্যারটা কি আমি একটু বলি। মনে করো তোমরা এখানে ক্লাস করছো, তো এখানে তোমার একটা সফটওয়্যারের মাধ্যমে তোমরা ক্লাস করছো। এখানে ভিডিও কলে দেখা যাবে, এখানে লেখা যাবে, তুমি কোশ্চেন করতে পারবা, তোমার কথা মিস শুনতে পাবে, মিসের কথা তুমি শুনতে পারবা। এইভাবে কি আছে? এইভাবে প্রোগ্রাম করা আছে, বুঝতে পারছো? এখানে নির্দেশনা দেওয়া আছে। তো উম, এখন দেখো এই সফটওয়্যার হচ্ছে 2 প্রকার, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এ সম্পর্কে আমরা পরবর্তীতে শ্রেণীতে আরো জানবো, মানে এই সফটওয়্যার সম্পর্কে আমরা কি করবো আর একটু বড় হলে জানবো। এই সফটওয়্যার গুলা বানানো যায়। কম্পিউটারে গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ আছে, এই অংশগুলো ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না। আচ্ছা, এই অংশগুলো এই যে এখানে যেটা দেখলাম সেগুলো আমরা এখন বলবো। এখন 4টি অংশ, প্রধান কয়টি অংশ? 4টি। ইনপুট, প্রসেসিং, মেমোরি আর আউটপুট। কয়টি? 4টি অংশ, ইনপুট, প্রসেসিং, মেমোরি আর আউটপুট। আর মেমোরিকে স্টোরেজ বলে, ইংরেজিতে স্টোরেজ বলে আর বাংলাতে মেমোরি বলে। এখন দেখো বলছে যে হচ্ছে আচ্ছা, এখন বলছে বিভিন্ন অংশের কাজ, ঠিক আছে। তো এখানে কম্পিউটারের একটা দেওয়া আছে, কি বলবো, এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। তো এটা আমরা একটু পরে দেখবো। এখন আমরা এই যে সারসংক্ষেপে পড়ি, এখান থেকে আমরা পেয়ে যাব যে কোনটার ইনপুট ইউনিট কোনটি, তারপর আউটপুট কোনটি, প্রসেসিং ইউনিট কোনটি, এগুলো আমরা পেয়ে যাব। বলছে কম্পিউটারের বিভিন্ন অংশের কাজের মধ্যে ভিন্নতা রয়েছে। প্রথমে কম্পিউটারে ডাটা ইনপুট করতে হয়, ইনপুটের মাধ্যমে প্রবেশ করে সেটা ডাটা প্রক্রিয়া এবং প্রসেসিং ইউনিটের মাধ্যমে মেমোরি ইউনিটে সংরক্ষিত হয়।
সর্বশেষে আউটপুট ইউনিটের মাধ্যমে তথ্য প্রদান করা হয়। এভাবে কম্পিউটার তার বিভিন্ন অংশের কাজ করে থাকে। আচ্ছা, এখানে বিষয়টা কি বলছে দেখো, বলছে প্রথমে কম্পিউটারে কি করতে হয়, একটা ইনপুট দিতে হয়। কি দিতে হয়? ইনপুট দিতে হয়। আচ্ছা, এখন তোমরা কম্পিউটারও যেমন, ফোনও কিন্তু প্রায় সেমই। এখন ফোনকেও আমরা কিন্তু ডেস্কটপ সাইড করে নিতে পারি, মানে কম্পিউটারের মতো করে নিতে পারি। বুঝতে পারছো? তো মনে করো তোমাদের কম্পিউটার বা ইসে তুমি একটা এক্সাম দিতে চাচ্ছ, তখন আমি কি করি বলো তো, একটা লিঙ্ক দিয়ে দিই না? বলো। জি তো ওই লিঙ্কটা হচ্ছে ইনপুট। এবার এই ইনপুটটা যখন তুমি দিবা, ওটা কি করবে, প্রক্রিয়া করবে বা প্রসেসিং করবে। এটা প্রসেসিং ইউনিটের কাজ। আর ইনপুট ইউনিটের কাজ হচ্ছে ওটা ইনপুট নেবে, এবার প্রসেসিং করে ওটা কি করবে, মেমোরিতে সেভ করবে, মেমোরি ইউনিটে যে সেভ হবে। এরপর আউটপুট হিসেবে তোমাকে ওই কোশ্চেন গুলা দিবে। বুঝতে পারছো? এখন কোশ্চেন গুলা যখন তুমি ক্লিক করছো, তখন ওইটা কিন্তু মেমোরি ইউনিটে থাকছে। আবার ক্লিক করছো, এরপর কাউন্ট করছে মেমোরি ইউনিটে। এইভাবে তার কি করে, কম্পিউটারের বিভিন্ন অংশ এইভাবে ব্যবহৃত হয়। বুঝতে পারছো? তো ফোনও কিন্তু কিছুদিন পরে ফোনেও কম্পিউটারের মতো সব কাজ করা যাবে, অলরেডি করা যায়। মানে সবাই বলবে যে ফোনটাই কম্পিউটার, এরকম বলবে। যেমন আগে দেখো, কম্পিউটার মানে কি, একটা বড় বড় একটা এরিয়া নিয়ে টিভির মতো একটা সাইজ, মানে আগেকার টিভির মতো। কিন্তু এখন তো আমরা হাতে হাতে পেয়ে গেছি কি, ল্যাপটপ। ইভেন আগে এই যে আমি এখন ব্যবহার করছি মানে তার সহ মাউস, কিন্তু ওয়্যারলেস মাউস পাওয়া যায়, তুমি যেখানে সেখানে বসে তুমি মাউস দিয়ে কাজ করতে পারবা। এরকম। তো দিন দিন কিন্তু আপডেট হচ্ছে। তাহলে বুঝতে পারছো কম্পিউটার কিভাবে কাজ করে? জি মিস। আরিবা, আরিবা নাই। আর হচ্ছে এখানে দেখো, ডাটা বলতে বোঝায় হচ্ছে তথ্য। ডাটা হচ্ছে তথ্য। তথ্য মানে কি, তুমি যে কোনো তথ্য দিবা, যে এটা কি, ওটা কি, এই ছবিটা কি, এটাই হচ্ছে ডাটা। ডাটা কিন্তু আলাদা কিছু না। যদি তুমি বলো যে বাংলাদেশের জেলা কয়টি, এই তথ্যটুকু দিয়ে তুমি সার্চ দেবা, তো ওই তথ্যটাই হচ্ছে ডাটা। হুম। এখন দেখো বলছে ইনপুট ইউনিট। ইউনিট, ইনপুট ইউনিট। ইনপুট ইউনিটটা কি দেখি আমরা একটু। কম্পিউটারে তথ্য দেওয়ার জন্য আমরা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো হচ্ছে ইনপুট ইউনিট। আচ্ছা, তথ্য আমি বললাম যে যে কোনো তুমি ওখানে লিখবা যে বাংলাদেশে কয়টা জেলা আছে, এটাই হচ্ছে কি, তথ্য। তো এই তথ্যটা কি করবা, তুমি লিখবা না? লিখবা কি? জি মিস। তো লিখতে আমাদের কি লাগবে, কিবোর্ড লাগবে বা মাউস কার লাগবে, মাউস লাগবে, কিবোর্ড বা মাউস, স্ক্যানার লাগতে পারে, ডিজিটাল ক্যামেরা লাগতে পারে, মানে ইনপুট দেওয়ার জন্য মাইক্রোফোন লাগবে, বা মুখে বললা তখন মাইক্রোফোন লাগবে, ওয়েব ক্যামেরা মানে তোমাকে দেখা যাচ্ছে, এগুলা। তো কিবোর্ড কি, এই যে এখানে কিবোর্ডের ছবি দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, তাহলে আমার এখানে আর যাওয়া লাগলো না। হুম। এখানে আর আমাদের যাওয়া লাগছে না, এখান থেকে আমরা পড়ে নিই। এখানে দেখো বলছে কিবোর্ড। কিবোর্ড কোনো কিছু লেখা বা টাইপ করার কাজে ব্যবহার করা হয়। এটা সব ল্যাপটপে বা ল্যাপটপের সাথে থাকে, আবার কম্পিউটারেও থাকে। এবার আছে হচ্ছে মাউস, কোনো কিছু ক্লিক করতে বা স্ক্রল করতে। দেখো আমি এটা স্ক্রল করছি, এই যে মাউস। আচ্ছা, এই যে মাউস, মাউসের হচ্ছে এখানে স্ক্রল আছে, বাটন আছে, তারপর লেফট সাইড রাইট সাইড আছে। এখানে এই যে স্ক্রল করলে কি হবে, এটা স্ক্রল হচ্ছে, দেখছো? আর এটা রাইট বাটন আর লেফট বাটন। তো এরকম আপ ডাউন করার কাজে কি করা হয়, মাউস ব্যবহার করা হয়। এখন এরপর আছে স্ক্যানার। স্ক্যানার কোনো ডকুমেন্টকে সফট কপি রূপান্তরিত করতে। সফট কপি বলতে আহ এটা হচ্ছে এবং কারো কাছে পাঠাতে স্ক্যানার ডিভাইস ব্যবহার করে থাকি। মানে কোনো কিছু তুমি যখন মানে মনে করো ফটোকপি যেটাকে বলি আমরা, স্ক্যানার দিয়ে আমরা কি করব, সেটা স্ক্যান করে ফটোকপি করতে পারবো। এবার মাইক্রোফোন। মাইক্রোফোনটা তো তোমরা সবাই চেনো, এই যে এটা হচ্ছে এক ধরনের মাইক্রোফোন। কানে এই যে হেডফোন দিই, দেখবো আমাদের অনেক টিচার কানে হেডফোন দিয়ে ক্লাস নেয়, সেটা হচ্ছে এক ধরনের মাইক্রোফোন। তারপর ওয়েব ক্যামেরা। আচ্ছা, ওয়েব ক্যামেরা হচ্ছে এক ধরনের ক্যামেরা, যেমন মনে করো এই যে এখানে, এখানে আমি রেকর্ড করছি, এখানে কিন্তু ক্যামেরা আছে। এই যে, এই যে এখানে চালু করলে একটা ক্যামেরা আসবে। দেখো, দেখি দাঁড়াও, স্ক্রিনে দেখা যায় কিনা।
আচ্ছা, এখানে ওয়েব ক্যামেরা আমি দেখাচ্ছি, দাঁড়াও, অন্য একটা অ্যাপ দিয়ে দেখাচ্ছি। যদি আমার ক্যামেরা ওপেন আছে এই জন্য না দেখা যেতে পারে। মিস, বলো। আমার মাইকে একটা জরুরি ফোন দিয়েছিল, তো এর কারণে আমি লিভ হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছি। আচ্ছা, আমরা ওয়েব ক্যামেরা দেখছি, ঠিক আছে? তুমি একটু রেকর্ডিংটা দেখে নিও, আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা, ওয়েব ক্যামেরা মানে ছোট ক্যামেরা যেটা ল্যাপটপ বা কম্পিউটারে থাকে। তো এখানে আমি দেখাচ্ছি মিস রেকর্ডিং এ ফোনে অপশনে। থাকে না? না, ফোনে ওয়েব ক্যামেরা ফোনে থাকে, ফোনে থাকতে পারে। আসলে এটা ভ্যারি করে, কিন্তু মনে করো তোমার ডিভাইস কোন ডিভাইস সেটার উপর ভ্যারি করে। অনেক সময় ল্যাপটপেও থাকে না, ফোনেও থাকতে পারে। হুম, কম্পিউটারে তো অবশ্যই থাকে। এই যে এখানে দেখো ক্যামেরা, হ্যাঁ, এই যে ক্যামেরা ওপেন করলাম, এই যে এখানে দেখো আমাকে দেখা যাবে। কিন্তু মিস আপনাকে তো দেখা যাচ্ছে না। এখানে দেখি যায় কিনা, দাঁড়াও আমি রেকর্ডিং অন। যদি দেখা না যায় তাহলে আমি যে আমার এখানে তোমাদের রেকর্ড হচ্ছে না এই জন্য দেখা যাবে না। আর দেখা যেতেও পারে। আচ্ছা, দাঁড়াও, হয়ে গেল। দাঁড়াও, আবার দেখাচ্ছি প্রথম থেকে। দেখবা অনেক ইউটিউবে ভিডিওতে একটা গোল করে নিচে দেখা যায় না, ওইটা হচ্ছে ওয়েব ক্যামেরার জি মাধ্যমে। মিস। সম্ভবত দেখা যাবে না, কারণ অলরেডি আমার ক্যামেরা চলছে, তো দুইটা ক্যামেরা তো হবে না, বা এই যে দুইটা রেকর্ডও হচ্ছে না। দেখছো, এই যে এখানে না আমাকে কিন্তু দেখা যাবে, বুঝছো? এই যে এখানে হোয়াইট প্লেস না, এটাতে কিন্তু দেখা যাবে। তো এটাই ওয়েব ক্যামেরা, এখানে আমাকে দেখা যাবে, বুঝছো? তো এইভাবে কিন্তু ওয়েব ক্যামেরা চলে, কিন্তু আমি দেখাতে পারলাম না কারণ এই যে আমার অলরেডি রেকর্ড চলছে। আবার অলরেডি ক্যামেরা কিন্তু ওপেন আছে, বুঝছো? তো একই ক্যামেরা তো দুই জায়গায় ইউজ হয় না, এই জন্য হলো না। কিন্তু ওইখানে হচ্ছে দেখবা গোল করে, এই যে মনে করো এখানে আমাকে দেখা যাচ্ছে না মিটিং এ, এই যে ছোট, এটা একটা ওয়েব ক্যামেরা। রেকর্ডিং এ যাচ্ছি কেন, এখানেই তো আছে, ওয়েব ক্যামেরার মাধ্যমেই দেখতে পাচ্ছ। এই যে এখানে ছোট করে দেখা যাচ্ছে না, জি মিস। এটাই। আচ্ছা, এখন আমরা আরেকটা পড়ি, আহ ওয়েব ক্যাম। আচ্ছা, এখন এরপরে আছে প্রসেসিং ইউনিট। ইনপুট ইউনিট শেষ, প্রসেসিং। প্রসেসিং ইউনিটের পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আজকে না, তোমাদের সারা জীবন লাগবে। সিপিইউ এর পূর্ণরূপ কি, সারা জীবন। হুম, সারা জীবন লাগবে। মানে তোমরা বড় হলেও সিপিইউ এর পূর্ণরূপ তোমাদের জানা লাগবে। আমরা কম্পিউটার চালানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা দিই, সেগুলো সিপিইউ ইউনিট প্রসেসিং করে ডিসপ্লেতে মনিটরে দেখায়। যেটা আমি উদাহরণ দিলাম, যে তুমি কোনো কিছু সার্চ দিচ্ছ যে বাংলাদেশের জেলা কয়টি, তো ওইটা কি নিয়ে আবার ডিসপ্লেতে দেখাচ্ছে যে এতটি। এরপরে দেখো বলছে মেমোরি বা স্টোরেজ ইউনিট। তথ্য প্রসেসিং এর পর এই ইউনিট তথ্য সংরক্ষণ করে রাখতে পারে। ইউনিটটি স্থায়ী বা অস্থায়ী ভাবে তথ্য সংরক্ষণ করে রাখতে পারে। তাহিন কি ক্লাসে আছো? জি মিস, আমি ক্লাস করছি। আচ্ছা, রেসপন্স করো তোমরা, রেসপন্স করো তাহলে বুঝতে পারবো। কম্পিউটার আমাদের মস্তিষ্কের মতো কাজ করে। কম্পিউটার মেমোরি ইউনিটের মাধ্যমে তথ্য সংরক্ষণ করে এবং প্রয়োজনে সেই তথ্য ব্যবহার করে নির্দেশিত কাজ করে।
মেমোরি বা স্টোরেজ ইউনিট দুই ধরনের হয়, ঠিক আছে? স্টোরেজ ইউনিট কয় ধরনের হয়? দুইটা, একটা র্যাম আর একটা রম। রম হচ্ছে এখানে দেখো আমাদের কিছু ছবি সারাক্ষণ থেকে যায় আর কিছু জিনিস থাকে না। হুম। তো ডিলেক্ট হয়ে যায়, অটো ডিলেক্ট হয়ে যায়। তো ওইটা হচ্ছে একটা স্থায়ী আর একটা অস্থায়ী। যেটা অটো ডিলেক্ট হবে সেটা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর হচ্ছে রম হচ্ছে রিড অনলি মেমোরি, এটা স্থায়ী মেমোরি যেখানে সবকিছু সংরক্ষিত থাকে, কখনো মোছা যায় না। আচ্ছা, এখন এরপরে দেখো বলছে প্রিন্টার। প্রিন্টার আমি এগুলো এমনি বলে দিই, ঠিক আছে? একই কথা আমি বলে দেওয়া যা পরে। প্রিন্টার হচ্ছে কোনো কিছু প্রিন্ট করে, দেখো তো তোমরা যে কোনো কিছু ছাপাবা তোমাদের ছবি, সেটাই হচ্ছে প্রিন্টার। আর স্পিকারের কাজ হচ্ছে আমি এই যে বলছি, তাহলে আমার ল্যাপটপে স্পিকার আছে আবার ফোনেও আছে, যার কারণে তোমরা কিন্তু শুনতে পাচ্ছ, আবার রেকর্ডিংও শুনতে পাবা। আর মনিটর হচ্ছে কোনো কিছু ভিডিও দেখা যায়, এই যে তুমি এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মনিটর। ডিসপ্লেটাই মনিটর। এটা কি মনিটর? কারণ এখানে তোমরা সবকিছু দেখতে পাও। হেডফোন হচ্ছে কোনো কিছু শুনতে আর বলতে গেলে কি করা যায়, হেডফোন ইউজ করা হয়। আচ্ছা, এই ছিল আমাদের এই অধ্যায়ে পড়া। আমি যদিও অনেক বেশি পড়াইছি, কিন্তু আমি এখন তো আর আমাদের কোনো পড়া নাই, এখন শুধু আমরা কি করব, রিভিশন করব, এক্সাম দিব। তোমরা নেক্সটে এটা পড়ে রাখবা। হুম। পুরো অধ্যায়টা ওই পড়বা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবা, ঠিক আছে? আমাকে এমনি টেক্সটে জানাবা যে মিস আমি এই অধ্যায়ের এইটা বুঝিনি, এই ওয়ার্ডটা বুঝিনি, তাহলে আমি কিন্তু বোঝাই দেবো। হুম। তারপরে ঈদের মানে এর নেক্সট ক্লাসে এক্সাম হবে। এখন এই অধ্যায় হতে পারে আমি বলে দেবো, কিন্তু নেক্সট ক্লাসের পড়া মনে করো এটা পুরোটা। বুঝতে পারছো? মিস জি আপনি মিস। দিবেন? আচ্ছা, এই সপ্তাহে তো আর আমাদের ক্লাস নাই, আছে কি বিজ্ঞান? No, মিস। নো মিস। মিস আবার সোমবারে আছে। আমি সোমবারে থাকবো না 100%। তো এরপরে আমরা এক্সাম নিব, ঠিক আছে? এখন এক্সামটা কেমন ভাবে নিব, আমি তোমাদের অধ্যায় বলে দিব। তোমাদের তো দুইজনের অধ্যায় কম্বাইন্ড আছে, তো দুজনের আসলে যেটা ম্যাচিং হবে সেটা এক্সাম নেব। মনে করো কিছুটা আমি ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের কুইজ লিঙ্ক দিলে ভালো হয় না আম, ই করলে ভালো হয় বলো, লিখতে দিলে ভালো হয়, কোনটা? মিস কুইজ আচ্ছা, তাহলে আমি মনে করো 30 মার্ক, মিনিমাম 20 বা ম্যাক্সিমাম 30-40 মার্কের কুইজ এক্সাম নেবো নেক্সট ক্লাস থেকে। বুঝতে পারছো? আর আমি অধ্যায়গুলো বলে দেব। এখন নেক্সট শুক্রবার পর্যন্ত তোমাদের এইটা পড়া, আমি শুক্রবারে বলে দিব যে আমি যদি বাসায় যাই তাহলে তো অবশ্যই এক্সাম নেব, কারণ আমি বাসায় গিয়ে ক্লাস নিতে পারবো না, আমার অনেক নেটে সমস্যা থাকে। আমি হয়তো বসে তোমাদের এক্সামটা নিতে পারি। তো উম, তখন তোমরা এক্সাম দিবা 2-3টা ক্লাস, 2টা ক্লাসে এক্সাম দিয়ে দিবে, ঠিক আছে? এটা অধ্যায় মিলে দেখা গেল আমি এক্সাম নিব। ওকে, কারো কি কোনো সমস্যা আছে আমার ডিসিশনে? নো মিস। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন ইংলিশ ক্লাস করি। আচ্ছা, আনিকা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, মিস আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি বলছিলাম যে আজকে কুইজ লিংকের মাধ্যমে তোমাদের পড়াবো, তাই না? মানে কুইজ কুইজ এর মাধ্যমে বা কিছু ট্রান্সলেশন দিব, তাই না? ইয়েস মিস। কোনো কিছু পড়াবো না, কিন্তু আমি হচ্ছে পড়াইতে চাচ্ছি, কারণ আজকে ইংরেজি ক্লাস আছে আর বৃহস্পতিবারে আছে। তো এইখানে যদি আমি টেন্স গুলো আগায় ফেলি, আমি ঈদে যখন বাসায় যাব তখন তোমাদের কুইজে এক্সাম নিলাম শুধু, হবে না? ওকে মিস। আর আমি যদি এখন 2টা করে টেন্স পড়াই, তোমাদের মুখস্থ করতে হবে না। মনে করো এরপরে যখন এক্সাম নেবো তখন এক একটা টেন্সের উপরে এক্সাম নিবো। তাহলে আজকে যদি পাস্ট ইনডিফিনাইট আর পাস্ট কন্টিনিউয়াস পড়ি, তাহলে তোমাদের তো সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা সেম ক্যাটাগরিতে পড়বো। দেখবা আমি সব শিট দিয়ে দিচ্ছি তোমাদের, কিন্তু দেখেছো কি কেউ? শিট গুলা কি দেখেছো তোমরা সবাই? ইয়েস মিস।
তো আমি আমি বলছি যে আমরা 2টা করে টেস্ট করবো। আজকে আমরা 2টা ক্লাস পাবো। আমি যদি শুক্রবারে বাসায় যাই তাহলে আমরা 2টা ক্লাস পাবো। আর আমি শুক্রবার বা রবিবারে যাব। তো রবিবারে তো আমাদের ক্লাস তাহলে আমার ওইভাবে পড়ানো হবে না। তো সেক্ষেত্রে আমরা 2টা ক্লাস পাবো। তাহলে পাস্ট টেন্সটা আমাদের শেষ হয়ে যাবে আজকে যদি আমরা পাস্ট ইনডিফিনাইট আর কন্টিনিউয়াস করি। নেক্সট ক্লাসে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস 2টা করব, করে আমরা পরে এক্সাম দিব। হবে না? জি মিস। আমি কি বুঝতে পারছি বুঝছো? বুঝতে পারছো তোমরা যে আমি বাসায় গিয়ে তোমাদের শুধু এক্সাম নিতে চাচ্ছি। আর আমি এই 2 দিনে তোমাদের 4টা টেন্স করাচ্ছি। যদি প্রেশার মনে হয়, যদি না বোঝো তাহলে আমি আবারও বুঝাই দিব, সমস্যা নাই। ঠিক আছে? ওকে কিন্তু আমি আমি দেখো এখন যদি তোমাদের 2 দিন প্র্যাকটিস করার বলছিলাম, মিনিমাম 2টা ক্লাস প্র্যাকটিস করাবো, তাহলে আমি ওই প্র্যাকটিসটা বাসায় বসে করাতে পারবো। ওখানে তো আর আমাকে বলা লাগবে না। হয়তো তোমাদের প্রবলেম থাকে, সেটা আমি বুঝাই দিলাম একটু, তাহলে হয়ে গেল। ওকে, বুঝতে পেরেছো আমি কি বলছি সবাই? তাহিদ, ওকে। এটা ভালো হয় না? আমি এটা অনেক ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি। জি মিস। আচ্ছা, তাহলে আমি শিট ওপেন করি। আজকে কি হবে তাহলে? পাস্ট ইনডিফিনাইট, তাই তো? ইয়েস মিস। প্রথমে পাস্ট ইনডিফিনাইট পড়ি, তারপরে যদি সময় থাকে বা তোমাদের ইচ্ছা থাকে তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস করি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? মিস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমার এক্সাম কেমন হচ্ছে? মিস ভালো হচ্ছে, আজকে একটা হয়েছে। আজকে কি এক্সাম ছিল? মিস বিজ্ঞান। আচ্ছা আচ্ছা, সুরাইয়া, আমি সবাইকে বলছিলাম যে আমাদের তো প্রেজেন্ট টেন্স শেষ। হ্যাঁ, আমি আর 2টা ক্লাস পর্যন্ত মানে আমার বাসায় থাকবো, তাহলে এই 2টা ক্লাস আমরা টেন্স পড়াবো। এরপরে আমি বাসায় গিয়ে মানে আমার গ্রামের বাড়িতে গিয়ে তোমাদের এক্সাম নেব শুধু। তখন ভালো হবে না? তোমাদের কি কোনো দ্বিমত আছে? আচ্ছা, আমার শীট গুলা কি সবাই দেখেছিলা? জি মিস। সবগুলা সেম ক্যাটাগরিতে তৈরি, তার মানে কি আমাদের হচ্ছে বুঝতেই তো অসুবিধা হবে না। আমাদের খুঁজে খুঁজে বেড়ানো লাগবে না যে এটা কি, এটা কোথা থেকে আসলো, আগে তো ছিল না। এখানে ম্যাচিং করে দেওয়া, তোমাদের যতটুকু লাগবে অতটুকুই দেওয়া আছে। এরপরে এক্সট্রা একটু লাগতে পারে। তোমাদের যদি মনে হয় যে আরো এক্সট্রা পড়বা, আমার মনে হয় না যে এর থেকে এক্সট্রা তোমাদের পড়া লাগবে। এখানে শর্টই করা, সেভাবে করা। আচ্ছা দেখো, আমরা আজকে শিখছি হচ্ছে পাস্ট টেন্স। আমি আজকে পড়া ধরবো না, যেহেতু আমরা 2 দিনে পড়বো, আমরা পরে করবো। আচ্ছা, পাস্ট টেন্স, পাস্ট অর্থ কি বলতো? সবাই একটু রেসপন্স করবা। অতীত। অতীত, পাস্ট অর্থ হচ্ছে অতীত। অতীত জিনিসটা কি? অতীত জিনিস মানে এখন, গতকালকে, মানে হয়ে গেছে যেটা, সেটা এক কথা হয়ে গেছে যেটা। আর প্রেজেন্টে আমরা কি পড়েছিলাম? যেটা হচ্ছে, মানে এখন যা হয়েছে সেটাই হচ্ছে প্রেজেন্ট। তো অতীতটাই হচ্ছে পাস্ট। তো এখানে বলছে পাস্ট ইনডিফিনাইট, তার মানে কি অতীতেরও আবার সাধারণ অতীত। অতীত আবার কি সাধারণ অতীত। সেটা কেমন? অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বা ঘটেছিল বা তার ফল এখনো অবশিষ্ট নেই, এরূপ বোঝাতে তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে বা সিম্পল পাস্ট টেন্স বলা হয়। আচ্ছা, আমরা দেখো প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে আমরা কি পড়েছিলাম? আমরা একটু তুলনা করবো তাহলে ভালো হবে। প্রেজেন্ট টেন্সে পড়েছিলাম যে আহ, কোনো কাজ শেষ হয়ে গেছে, বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে, তাই না? সেটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ অবশিষ্ট নাই, যেমন আমি ভাত খাই। হ্যাঁ, ওটা রেগুলার, মানে অভ্যাসগত সত্য যেটা, সেটা রেগুলার হচ্ছে। আহ মানে ও ভাত খায়, আজও খায়, কালও খায়, পরশু খায়, মানে খায় রেগুলার। আর পাস্টে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, মানে ও তো ভাত তো খাই কিন্তু আগেও খাইছে, যেটা অতীতে চলে গেছে। আমি ভাত খেয়েছিলাম, সেটা হচ্ছে পাস্ট হবে।
এখন চেনার উপায়ে কি থাকবে? ল লে লাম, ল লাম লে, বা ল লে লাম, ততে তাম। হ্যাঁ, এই কয়টা পড়বা, 6টা পড়লে হয়ে যাবে। ল লে লাম ততে তাম মানে আমি ভাত খেয়েছিলাম, আমি পড়েছিলাম, আমি খেলেছিলাম। ঠিক আছে, এইরকম। এখন কিওয়ার্ড হিসেবে কি ব্যবহার করা হবে? ইয়েস্টারডে অর্থ হচ্ছে গতকাল, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। ঠিক আছে, তারপর বলছে লাস্ট নাইট, উইক, ইয়ার, মানে লাস্ট নাইট, লাস্ট উইক, মানে তারপর লাস্ট ইয়ার, এগো, আগে, লং এগো, অনেক আগে, অনস, একদা। তোমরা এরকম স্টোরি পড়ছো না যে ওয়াচ আপন এ টাইম, ওটাও কিন্তু প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট। বুঝতে পারছো? ওইখানে যে সেন্টেন্সটা থাকবে সবসময় দেখবা যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফক্স, এমন থাকে না? জি মিস। এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওয়াজ মানে কি? ওখানে ছিল, মানে ছিলর ইংরেজি হচ্ছে ওয়াজ, এইটাই। আচ্ছা, এরপরে দেখো বিফোর, পূর্বে, ইন দা পাস্ট, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখন আসো গঠনে। গঠনে কি? আগের মতোই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু আগে ছিল প্রেজেন্ট ফর্ম, মানে মূল ভার্বের মেন ফর্ম, আর এখানে পাস্ট ফর্ম হবে। শুধু কি হবে? পাস্ট ফর্ম। বুঝেছো? প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম ছিল, এটা হবে পাস্ট ফর্ম। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, তার অর্থ হবে আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু, আই গো টু স্কুল ছিল, এখন বলতে হবে যে আই ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আর আই ওয়েন্ট টু স্কুল মানে আমি স্কুলে গিয়েছিলাম। এখানে দেখো বলছে যে সে একটি গল্প লিখেছিল, মানে লিখেছিল পূর্বে। হি রোট, রাইট, রোট, রিটেন, এটা কি? পাস্ট ফর্ম। বুঝতে পারছো? আর কোনো চেঞ্জ নাই, সেম আগের মতোই না, প্রেজেন্ট ইনডিফিনাইটের মতোই না? বলো। ইয়েস মিস। বাকিরা বুঝতে পারছো কি আমি কি বলতে চাচ্ছি? জি মিস, বুঝতে পারছি। ইয়েস মিস। আচ্ছা, আচ্ছা, এখন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে। ঠিক আছে, এখন আসো নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে কি হবে? আগে যেমন ছিল ডু ডাজ, এখানে আমাদের ডু ডাজের মতো ঝামেলা নাই। যেমন ডু কোথায় বসবে, ডাজ কোথায় বসবে, এটা একটা আমাদের কনফিউশন, তাই না? কিন্তু এখানে শুধু ডিড নট, সব জায়গায় কি হবে? ডিড নট। আর কিন্তু এখানে ডিড নট হইলেও এখানে ভার্বের পাস্ট ফর্মটা আর থাকবে না। ঠিক আছে, এখানে কি হবে? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, কারণ পাস্ট ফর্ম, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ডু, ডিড, ডিড। ঠিক আছে, তো না, সরি, ডু ডিড ডান, ডু ডিড ডান। আচ্ছা, এখানে ডু ডিড, ডিড অলরেডি হচ্ছে পাস্ট ফর্ম বসে যাচ্ছে, এই জন্য আমাদের পরে আর পাস্ট ফর্ম বসানো লাগবে না। তো এখানে দেখো ডু ডিড, ডিড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সে একটি গল্প লেখেনি, তার মানে কি হবে? হি ডিড নট রোট এ স্টোরি। ওকে, এখন সেম ইন্টারোগেটিভ এর কি হবে? শুধু ডিড সামনে বসবে, কিন্তু এখানে মাথায় রাখবা যে এখানে কিন্তু পাস্ট ফর্ম হবে না। হুম, সে কি একটা গল্প লিখেছিল? ডিড হি রোট এর স্টোরি? এবার দেখো বলছে নেগেটিভ ইন্টারোগেটিভ, তখন শুধু নটটা এখানে থাকবে, এই সেম আগের মতোই ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে। সে কি একটি গল্প লেখেনি? ডিড হি নট রোট, রাইট এ লেটার, এখানে রোট হবে না কিন্তু। ঠিক আছে, এখন এখানে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম কি দেওয়া আছে, যে অ্যাফার্মেটিভ বাক্যে সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসে, যেমন রোট, প্লেড, ওয়েন্ট। কিন্তু ভার্ব যখন নেগেটিভ ইন্টারোগেটিভ ডিড নট ব্যবহার করা হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিরে আসে। এটা তো আমরা দেখলাম। তবে এটা খুবই কনসার্ন থাকতে হবে এখানকার ক্ষেত্রে। তো আমরা এখানে কয়টা গঠন করলাম? 4টা, আগের মতোই। এখানে কিওয়ার্ড আছে, এখানে শুধু বিভার্ব হিসেবে ব্যবহার করা হবে ডিড নট, কিন্তু ডিড নট যখন ব্যবহার করা হবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর হচ্ছে সাধারণ গঠন হচ্ছে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? মিস, বলো। আপনি যে বললেন বি ভার্ব, এটা তো ডু ভার্ব না? না না, ডু ভার্ব, বি ভার্ব সবগুলোর মধ্যেই পড়ে। আর ডু ভার্ব যদি বলো তো বলতে পারো, সমস্যা নাই, এটা তোমার মতো, তুমি বলতে পারো। কিন্তু বি ভার্ব, মনে করো ইজ, ওয়াজ, ওয়ার, তারপর হ্যাভ, এগুলো সব কিন্তু বি ভার্বের মধ্যেই পড়ে। বি হচ্ছে কমন ভার্ব, মানে কমন বলতে পারো। বি, বি বললে সব সব অক্সিলারি ভার্বকে বোঝায়। অক্সিলারি বললে সব থেকে ভালো হয় মনে হয় তোমাদের জন্য।
বুঝতে পারছো? ইয়েস মিস। বিভার্ব বলতে পারো, বিভার্ব বলতে পারো, অক্সিলারি ভার্ব বলতে পারো, একই ভার্বকে অনেক ভাবে বলা যায়। আর কারোর কি প্রশ্ন আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে? তাহিম কি বুঝতে পেরেছো? সুরায়া বুঝেছো? জি মিস। আরিবা? জি মিস, বুঝতে পেরেছি। আমি কি কন্টিনিউয়াস টেন্স পড়াবো? মিস পড়ান। জি মিস, আচ্ছা, পড়া। আমি তোমাদের একটা ছোট সেন্টেন্স দিব, সেটার হচ্ছে তুমি পাস্ট ইনডিফিনাইটের 4টা ফর্ম করবা। বুঝতে পারছো? মনে করো এখানে যেমন সে একটি গল্প লিখেছিল, এটাকে নেগেটিভ করছে, ইন্টারোগেটিভ করছে, ইন্টারোগেটিভ নেগেটিভ করছে। তা আমি এরকম একটা বাক্য দিব ক্লাস শেষে, এটা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইটের 4টা ফর্ম করবা। এরপর কন্টিনিউয়াসটা আমি এখন বুঝাই দিব, কন্টিনিউয়াস এর 4টা ফর্ম করবা। বুঝতে পারছো? একই ভার্ব দিয়ে ইংলিশে, ইংলিশে ইংলিশে না, ইংলিশে এবং বাংলাতে কিভাবে করবা? মনে করো প্রথমে উপরে লিখবা যে পাস্ট ইনডিফিনাইট টেন্স অ্যাফার্মেটিভ, প্রথমে লিখবা অ্যাফার্মেটিভ, লিখে লিখবা যে সে গল্প লিখেছিল, সে একটি গল্প লিখেছিল। তখন তুমি প্রথমে বাংলাটা লিখবা, পরে ইংরেজিটা। এবার সে একটি গল্প লেখেনি, নেগেটিভ, নেগেটিভ লিখবা। এটা পাস্ট ইনডিফিনিট এর জন্য গেল। এবার পাস্ট কন্টিনিউয়াস এর জন্য করবা এভাবে 4টা। তার মানে একটা আমি প্রেজেন্ট ইনডিফিনাইটে বলবো, সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইটে বলবো, কিন্তু তোমরা করবা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট আর পাস্ট কন্টিনিউয়াস। আমি কি বলছি বুঝতে পারছো? ক্লাস শেষে মানে, তার মানে তোমাদের লিখতে হবে 8টা 8টা 16টা সেন্টেন্স লিখতে হবে। কয়টা? 8টা 8টা 16টা, একটা বাংলা একটা ইংরেজি। বুঝেছো কি সবাই আমি কি হোমওয়ার্ক দিচ্ছি? ইয়েস মিস। ইয়েস মিস। এই যে এখানে যেমন এই যে এগুলা মানে এক্সাম্পলে যেভাবে আছে, একটা সেন্টেন্স দিয়ে সবগুলা করা এইভাবে। বলো আনিকা। এটা কি হোমওয়ার্ক আপনি যে বললেন? না না, তোমরা ক্লাসেই করবা। আর হোমওয়ার্কেও একটা ওরকম দিয়ে দিবো, হোমওয়ার্কও করবা, কিন্তু ক্লাসেও বসে করবা। কেমন বুঝছো সেটা দেখ। মিস, মানে এটা কি ক্লাসে আমি, ক্লাস ওয়ার্ক? হ্যাঁ ক্লাস ওয়ার্ক। আর হোমওয়ার্কও আমি দিব ওই সেম ভাবে, আমি হোমওয়ার্ক আরেকটা সেন্টেন্সে দিয়ে দিব, সেটা করবা। আচ্ছা, এখন তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স একটু দেখি। সেম। তো কন্টিনিউয়াস কি দেখো, কন্টিনিউয়াস হচ্ছে চলমান বা ঘটমান। আগে যেমন দেখছি যে বর্তমানে চলছে এমন, এখানে অতীতে চলবে এমন। যেমন অতীতকালে কোনো কিছু কোনো কাজ কিছু সময় ধরে চলেছিল বা হচ্ছিল, এরকম বোঝাবে। এখানে দেখো ললে লাম ততে তাম পড়েছি আমরা পাস্ট ইনডিফিনাইটে, এখানে হবে আহ তেছিলাম, তেছিল, তেছিলেন। ঠিক আছে? লেন যোগ হবে। কিওয়ার্ড হিসেবে কি হবে? দেন, at at that time, at that moment, while আর when। ঠিক আছে? তো এগুলা। আচ্ছা, এখন দেখো অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে এখানে সাবজেক্ট আগে ছিল সাবজেক্ট am is are, তাই না? কিন্তু এখানে হবে was were। কি হবে? was আর were। ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, ভার্বের সাথে মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। আর আগে ছিল মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? এরকম ছিল না? জি মিস। ইয়েস আচ্ছা, মিস। তো এখানে দেখো ওয়াজ ওয়ার। এখন কথা হচ্ছে ওয়াজ ওয়ার কখন বসবে, এটা আমরা একটু নিচে দেখে আসি। এই যে দেখো, ওয়াজ হচ্ছে বসবে, আর ওয়ার কখন বসবে? ওয়াজ হচ্ছে ওখানে যেমন ইজ যেখানে বসেছে, ওয়াজও সেখানে বসবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার এক বচন হয় তখন ওয়াজ বসবে। ঠিক আছে? এক বচন হলে ওয়াজ, আই ওয়াজ হবে, আই ওয়ারও বলে অনেকে, কিন্তু আই ওয়াজ হবে, আই হি, মানে এক কথা সিঙ্গুলার যেগুলা। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে ওয়ার বসবে। ঠিক আছে? আর ব্যতিক্রম হচ্ছে ইউ, এক বচনে তুমি, বহু বচনে তোমরা, যাই হোক না কেন ইউ এর সাথে সবসময় কি হবে? ওয়ার হবে। বুঝতে পারছো? ইউ এর সাথে ওয়ার হবে। তোমরা শুধু একটা জিনিস মাথায় রাখবা যে সিঙ্গুলার হলে কি হবে? সিঙ্গুলার হলে শুধু ওয়াজ হবে, বাকি সব ওয়ার। আর সিঙ্গুলারের মধ্যে কি এই যে আই, তাই না? এখানে কিন্তু পার্সন
ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এগুলো ভ্যারি করছে না, এখানে শুধু সিঙ্গুলার প্লুরাল ভ্যারি করছে। কিন্তু ইউ এর ক্ষেত্রে সিঙ্গুলারও যদি বোঝাই, তো এখানে দেখো যদি তোমাকে কেউ বলে তুমি, তাও কিন্তু ইউ বলে, তোমরা বললেও ইউ বলে, তাই না? ইউর তোমার, কিন্তু ইউ হচ্ছে তুমি বা তোমরা, দুইটার ইংরেজি কিন্তু ইউ। তো সেক্ষেত্রে কি হয়, এখানে ওয়ার বসবে, ঠিক আছে? তাহলে ওয়ার কোথায় বসবে আর ওয়ার কোথায় বসবে, এটা পারবা না? মিস, মিস পারবো। বলো আপনি বলো। যে বললেন যেখানে সিঙ্গুলার হবে ওখানে ওয়াজ বসবে আর প্লুরাল হলে ওয়্যার বসবে, পার্সনের কোনো কাজ নাই। মানে যদি পার্সন থার্ড পার্সনে যদি মানে সেকেন্ড পার্সনে যদি প্লুরাল হয় ওখানে তো ওয়্যার বসবে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার হলে ওয়্যার বসবে। কিন্তু যখন আই এর প্লুরাল হবে তখনও কি ওয়্যার বসবে? হ্যাঁ, আও প্লুরাল উই, মানে আমি আমরা, তাই না? আমরা বলতে ওই, তখন হচ্ছে ওয়ার বসবে। আবার দেখো হি, হি, হি এর প্লুরাল বলতে দে বোঝায়, তাই না? হি সি এর প্লুরাল কিন্তু দে, তো দে এর ক্ষেত্রে ওয়ার বসবে। বুঝতে পারছো? ইয়েস মিস। মানে এখানে তোমরা একটা নিয়ম পড়বা যে সিঙ্গুলার হলে ওয়াজ আর প্লুরাল হলে ওয়ার। এখন ব্যতিক্রম শুধু ইউ বসলে কখনোই মানে ওয়াজ বসবে না, সেটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, সবসময় ওয়ার দিয়ে দিতে হবে ইউ এর ক্ষেত্রে, এটাই, তাহলে ইজি হবে। আচ্ছা, এইটা আমরা দেখলাম যে কোথায় ওয়াজ ওয়ার বসে। এরপরে দেখো ওয়াজ নট ওয়ার নট, ওয়াজ নট ওয়ার নট সেম, ওয়াজ সামনে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, ওই সাবজেক্ট ভ্যারি করে তোমরা ওয়াজ ওয়ার যেখানে বসাবা। তারপর আমি উদাহরণগুলো বুঝাই দিব। আর এখানে নটটা সেম, নেগেটিভ ইন্টারোগেটিভ। এখন দেখো এখানে বলছে তারা ফুটবল খেলেছিল, তারা, তারা কি প্লুরাল, তাহলে ওয়ার হবে দে ওয়ার প্লেইং ফুটবল। যখন তারা ফুটবল খেলছিল না, এখানে দেখো তারা ফুটবল খেলছিল, মানে আগে করেছে, কাজটা আগে করেছে কিন্তু চলমান ছিল, তাই না? আর আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়েছি তখন কি পড়েছি, যে তারা ফুটবল খেলছিল, তারা ফুটবল খেলছিল, আর এখানে খেলে, সরি, তারা ফুটবল খেলছে আর এখানে খেলেছিল। তো এখানে কি দুইটা হচ্ছে, এখানে পার্থক্য একটাই যে এটা প্রেজেন্টে হয়েছে খেলছে আর খেলেছিল, এটা পাস্টে। তো তাহলে এটা পাস্টে। আচ্ছা, নট যখন হবে তারা ফুটবল খেলছিল না, দে ওয়ার নট প্লেইং ফুটবল। ওয়ার দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছিল? ওয়ার দে নট প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছিল না? ঠিক আছে, এইরকম। তো আশা করি অনেক ইজি করে বুঝাইছি তোমাদের, কিন্তু পড়তে হবে। ইজি লাগছে না তোমাদের কাছে টেন্স? জি মিস। মিস। না তোমাদের অন্য কোনো টিচার কোনো ট্রিক্স ইউজ করে, করলে বলো, আমিও একটু শিখে নিই। নো মিস। নো মিস। অনেক সময় অনেক টিচারের অনেক ট্রিক্স আছে, সেগুলা কিন্তু ওনারা ভালো জানে, আহ এই জন্য জিজ্ঞেস করলাম। তো আমি তোমাদের এখন একটা সেন্টেন্স দিচ্ছি, খুবই সিম্পল। মনে করো আমি স্কুলে যাই, লিখে নিবা, হ্যাঁ? আমি স্কুলে যাই দিচ্ছি না, এইটা দিয়ে তোমরা কয়টা সেন্টেন্স বানাবা বলো? 16টা, 8টা 8টা 16টা। তো এখন তুমি, আমি ফুটবল খেলছি না, তোমরা করবা হচ্ছে গল্প না, উম আচ্ছা তোমরা লিখবা যে আমি একটি কবিতা লিখি, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, আমি একটা কবিতা লিখি, আমি একটা কবিতা লিখি বা লিখছি, এটা প্রেজেন্ট টেন্সে আছে। এইটাকে তোমরা পাস্ট আর পাস্ট কন্টিনিউয়াসে করবা, পাস্ট ইনডিফিনাইট আর পাস্ট কন্টিনিউয়াসে, চারজনই। বুঝতে পারছো? চারটা ফর্মে করবা, তোমরা যারা জয়েন করে আসো চারটা ফর্মে করবা, তার মানে বাংলাও করবা ইংরেজিও করবা। বুঝছো? যেমন মনে করো এখানে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতো তখন কি হতো, সে একটা গল্প লিখে, তাই না? সে একটা গল্প লিখে বা সে একটা গল্প লিখছে। কিন্তু এটা বাংলায় অনুবাদ করবা ইংরেজিতেও করবা, কি লিখবা? সে একটা কবিতা লিখেছে। আমি এটা লিখে দিচ্ছি, এটা আগে প্রথমে হেডলাইন করে লিখে দিবা, তারপর খাতায় লিখবা। মিস কয় মিনিট সময়?
দেখো আমি গ্রুপে লিখে দিলাম তোমাদের যার কয় মিনিট বলতে, এটা তো প্রথম দিলাম, এখানে টাইম কোনো সেট করে দিব না। তোমরা হচ্ছে যার যত সময় লাগে লিখো, লিখে জমা দিয়ে তোমরা লিভ নিয়ে নিবে, কিন্তু আমি প্রত্যেকের কিন্তু খাতা ধরে ধরে দেখবো। আর আমার মনে হয় তোমাদের যদি না, তোমাদের অত হার্ড করছি না, যেহেতু ওটা চলে গেছে ওই ওইগুলা তোমরা আচ্ছা তোমরা এইটাই করবা। বুঝতে পেরেছো কি সবাই আমি কি বলতে মিস চাইছিলাম? বলো।